শিক্ষার্থীগণ, এখন আমি তোমাদের সামনে একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটার নাম অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন অর্থাৎ সমীকরণের অঙ্ক। দেখো, ইকুয়েশনের অঙ্ক। তাহলে এখানে আমরা জানি অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, সম্পদ ইকুয়াল টু দায় এবং মালিকানার সত্ত্ব, সম্পদ সমান দায় এবং মালিকানার সত্ত্ব, অ্যাসেট সমান থাকবে লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি। তাহলে আমরা বুঝার জন্য তোমাদের একটা অঙ্কের একটুখানি কাঠামো দেখাই। দেখো, এদিকে আমরা লিখছি অ্যাসেটস, বাম দিকে লিখছি অ্যাসেটস, বাম দিকে লিখছি অ্যাসেটস ইকুয়াল টু, এই যে ইকুয়াল টু সমান দিয়া আমরা ডান দিকে লিখছি কি লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এই সমান চিহ্নটা আমরা প্রয়োগ করে গেছি। দেখো, তাইলে অ্যাসেট সাইডের যোগফল যা ডান দিকে, অর্থাৎ ডান দিকে লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটির যোগফল সমান হতে হবে। তাহলে অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। দেখো, প্রথম এন্ট্রিটা ক্যাশ 1,50,000, ফার্নিচার 1 লাখ, মোট হলো 2,50,000, সমান সমান দিয়ে দেখো লায়াবিলিটিস সাইডে ক্যাপিটাল কত, 2,50,000। আর এখানে আমরা একটা ব্যাখ্যা লিখব, যেই এন্ট্রিগুলির কারণে ক্যাপিটাল বাড়বে বা কমবে, অর্থাৎ ক্যাপিটালকে হিট করবে, ক্যাপিটাল ইনক্রিজ বা ডিক্রিজ হবে, ওই এন্ট্রিগুলির জন্য আমরা ব্যাখ্যা দিব। তাইলে এখন আসো, ইনভেস্টমেন্ট করলে ক্যাপিটাল বাড়ে, ওই জন্য ইনভেস্টমেন্টের জন্য আমরা ব্যাখ্যাও দিয়ে গেছি। তাহলে এই অঙ্কটা বেসিক্যালি খুব সহজ মাপের একটা অঙ্ক। অ্যাসেট সাইড সমান লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি সাইড, বাম দিক সমান ডান দিক, দুই দিক সমান করার নামই সমীকরণের অঙ্ক, সমানকরণের অঙ্ক, সমান করে দেব আমরা। তাইলে অ্যাসেট সমান লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি, একদম ইজি। এটা নিয়ে আর বাড়তি প্রাথমিক কোনো আলোচনারও প্রয়োজন নাই। আমরা এখন একটা অঙ্কে চলে যাই। দেখো, এটা হলো আমাদের প্রথম অঙ্ক, অনার্স বিবিএ অনার্স 2015। দেখো, বিবিএ অনার্স 2015 সালের অঙ্ক এটা। দেখো, মিস্টার জাহিদ পাসিং ব্যাচেলর ডিগ্রি ইন মেডিকেল সায়েন্স। মিস্টার জাহিদ নামে একজন ব্যক্তি, সে মেডিকেল সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি অর্থাৎ মেডিকেল থেকে পাস করে বেরোয়েছে, অর্থাৎ ডাক্তার হয়ে বেরোয়েছে। স্টার্টেড প্র্যাকটিস আন্ডার ফার্মস নেম জাহিদ মেডিকেল সেন্টার। সে জাহিদ মেডিকেল সেন্টার নামে একটা ফার্ম স্টার্ট করলো। স্টার্টিং প্র্যাকটিস, সে প্র্যাকটিসের স্টার্ট করলো, প্র্যাকটিস করা শুরু করলো আন্ডার ফার্মস নেম, ফার্মের তো একটা নাম দিতে হয়, জাহিদ মেডিকেল সেন্টার নামে। অন June 1st, 2015 ডিউরিং দ্য ফার্স্ট মান্থ দ্য ফলোইং ট্রানজাকশন অকার্ড। আর একটা জিনিস মনে রাখবা, এই অঙ্কগুলি, ইকুয়েশনের অঙ্কগুলি সাধারণত 1 মাস পিরিয়ডের জন্য, 1 মাসের জন্য হয়ে থাকে। তাহলে দেখো, কোন মাসের? অন June 1st, 2015, 2015 সালের জুন মাসের 1 তারিখ শুরু করে। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ, ডিউরিং শব্দের অর্থ ব্যাপিয়া, প্রথম মাস ব্যাপিয়া। দ্য ফলোইং ট্রানজাকশন অকার্ড, নিম্নের লেনদেনগুলি সংগঠিত হয়। দ্য ফলোইং অর্থ নিম্নরূপ, ট্রানজাকশন অর্থ লেনদেন, অকার্ড মানে সংগঠিত হয়। এখন আসো, জুনের 1 তারিখ কি লেনদেন হলো? ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ক্যাশ 1,50,000, আলমিরা টেবিল চেয়ার কস্টিং 1 লাখ। তাহলে 1,50,000 টাকা নগদ এবং 1 লাখ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে ক্যাশ প্লাস ক্যাশ হলো 1 লাখ, ক্যাশে যোগাবে 1 লাখ আর ক্যাপিটালে যোগাবে ক্যাশ এবং ক্যাপিটাল। তাহলে ক্যাশ 1 লাখ, ক্যাশে যোগ ক্যাপিটালে যোগ। আবার এই যে ক্যাশ 1 লাখ তো না, ক্যাশ ছিল 1.5 লাখ, ক্যাশে যোগ 1.5 লাখ, ক্যাপিটালে যোগ 1.5 লাখ। আবার ফার্নিচার অর্থাৎ আলমিরা টেবিল চেয়ার, এগুলিকে এক নামে বলা হয় ফার্নিচার। এটা ফার্নিচারের ঘরে যোগ, আবার ক্যাপিটালে যোগ। তাইলে আছো 1 নম্বরটা, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ক্যাশ 1.5 লাখ, আলমিরা চেয়ার টেবিল 1 লাখ, ক্যাশ 1.5 লাখ আর আলমিরা চেয়ার টেবিল 1.5 লাখ। তাহলে এই দুইটা মিল্লা টোটাল আমাদের দাঁড়াইলো কত? দেখো 1 নম্বরের সমাধান।
সমাধান কিভাবে করব? আমরা এখানে 1 নম্বর লিখলাম, লিখে এখানে বিবিএ অনার্স 2015 জাহিদ মেডিকেল সেন্টার সামারি সারমর্ম অফ ট্রানজাকশন লেনদেনের সারমর্ম অফ দেয়ার, এই টিআইসিআইআর দেয়ার মানে তাদের ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাকাউন্টিং ইকুয়েশনে এটার প্রভাব দেখিয়ে ফর দ্য মান্থ অফ জুন, অর্থাৎ জুন মাসের লেনদেনগুলি অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রভাব দেখিয়ে সমাধান দেখানো হলো। ডেট 2015। তাহলে ক্যাশে ফার্নিচার প্রিপেড রেন্ট ইকুইপমেন্ট সাপ্লাইজ অ্যাকাউন্ট রিসিভেবল কয়টা ঘর হবে আমরা জানি না। প্রথমে একটা ঘর বাম দিকে কাটি ক্যাশ, আর একটা ঘর ডান দিকে কাটি ক্যাপিটাল। আর অঙ্কে বলছিল ফার্নিচারও আনছে 1 লক্ষ টাকা, তাইলে আমরা ক্যাশের একটা ঘর ফার্নিচার একটা ঘর সমান সমানের বামে কাটি, আর সমান সমানের ডানের দিকে একটা ঘর কাটি ক্যাপিটাল, আর রিমার্কস অর্থাৎ ব্যাখ্যার জন্য একটা ঘর কাটি। তাহলে দেখো ক্যাশ আনছে 1.5 লাখ, ক্যাশের ঘরে যোগ 1.5 লাখ, ফার্নিচারের ঘরে যোগ 1 লাখ, বাম দিকে হইলো কত 1.5 লাখ যোগ 1 লাখ 2.5 লাখ। দেখো সমান সমান দিয়ে ডান দিকে ক্যাপিটালের ঘরে কত লিখছি 2.5 লাখ। ব্যাখ্যা কি দেব? ইনভেস্টমেন্ট। যাও 2 নম্বর এন্ট্রি, ওই 1 তারিখে আর একটা লেনদেন হয়েছে। দেখো পেইড রেন্ট ফর দ্য মান্থ অফ জুন অ্যান্ড জুলাই টাকা 10,000। তাইলে জুন এবং জুলাই 2 মাসের ভাড়া দিছি, মাসের শুরুতেই জুন এবং জুলাই 2 মাসের ভাড়া আমরা পেড করছি। তাইলে জুন এবং 2 মাসের ভাড়া যদি মাসের শুরুতে পেড করি, তাহলে এটা অবশ্যই অ্যাডভান্স দিছি, বা আমরা 1 মাস ওই দোকানে থাকবো, ওই শোরুমে থাকবো, ওই মেডিকেল সেন্টারে 1 মাস ব্যবহার করবো মেডিকেল সেন্টার, তারপরে ভাড়া দেবো। কিন্তু ভাড়াটা পেড করা হয়েছে পেড রেন্ট, অর্থাৎ ভাড়া পেড করলাম ফর দ্য মান্থ অফ জুন অ্যান্ড জুলাই, তাও আবার 2 মাসের। কবে? 1 তারিখে, যে 1 তারিখে। তাহলে এটা অ্যাডভান্স। তাহলে ক্যাশ থেকে বাদ আর অ্যাডভান্স রেন্টে যোগ। এখন এটা আমাদের খরচ হয় না, এটা অগ্রিম নামে দিছি। তাহলে দেখো আমি ব্যাখ্যা লিখে দিছি, ক্যাশ হতে বিয়োগ আর প্রিপেইড রেন্টের ঘরে বসবে। তাহলে দেখো সমাধানে যাই আমরা। 1 তারিখের দ্বিতীয় এন্ট্রি, ক্যাশ থেকে বিয়োগ 2 মাসের ভাড়া আর প্রিপেইড রেন্টের ঘরে বসবে। তাহলে কত হলো? বাম দিকেই 2 বার কাজ হয়েছে, একবার ক্যাশ থেকে বিয়োগ হয়েছে, আবার প্রিপেইড রেন্টের ঘরে বসছে। তাহলে বাম দিকে কমছে, বাম দিকে বাড়ছে, ডান দিকে আর আমার এটার কোনো প্রভাব পড়েই নাই। অর্থাৎ আগের যে 2.5 লাখ ছিল ওই 2.5 লাখই আছে। তাহলে যোগফলটা আমরা নামাই 1.5 লাখ 1 লাখ 2.5 লাখ। এরপরে 1 তারিখে লিখছি ক্যাশ থেকে বাদ 1 লাখ আর ক্যাশ থেকে বাদ 10,000, আর হলো প্রিপেড রেন্টের ঘরে 10,000। যাও দ্বিতীয় এন্ট্রির পরে তৃতীয় এন্ট্রি, পারচেজ মেডিকেল ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট শব্দের অর্থ সরঞ্জামা দিচ্ছে, কিনলো। যেমন মেডিকেল ইকুইপমেন্ট, ওখানে একজন ডাক্তারের প্র্যাকটিস করতে যেই যেই যন্ত্রপাতিগুলি লাগে ওই জাতীয় যন্ত্রপাতিগুলি সে কিনলো ফর ক্যাশ টাকা 50,000। তাহলে ক্যাশ থেকে বাদ হবে আর ইকুইপমেন্ট নামে একটা ঘর করে সেখানে যোগ করে দেবো। অর্থাৎ বাম দিকেই 2 বার হবে, ডান দিকে আর যাওয়ার প্রয়োজন হইল না। বাম দিকে একবার ক্যাশ থেকে বিয়োগ, আবার ইকুইপমেন্ট যোগ, যোগে আর বিয়োগে কাটাকাটি গেলে বাম দিক ডান দিক সমানই থাকলো। তাহলে দেখো 2 তারিখে টোটাল যোগফল নামানোর পরে 2 তারিখে ক্যাশ থেকে বাদ আমি বিয়োগগুলি ব্র্যাকেট দিয়া দিলে বিয়োগ বুঝে ব্র্যাকেট দিছি, আবার একটা কালারও করে দিছি। এই কালারটা দেখে তোমরা বুঝতে পারবে যে কতগুলি আমাদের বিয়োগ হয়ে গেছে। তাহলে ক্যাশ থেকে বাদ 50,000 আর ইকুইপমেন্টের ঘরে যোগ 50,000। দেখো গেল 2 তারিখে। ডান দিকে নেওয়ার প্রয়োজনই পড়লো না, ডান দিকে ক্যাপিটাল আগের 2.5 লক্ষই আছে, আর এটা ক্যাপিটালের সাথে যোগ বিয়োগ কিছুই হয় না এই 2টা এন্ট্রি। ওই জন্য রিমার্কের ঘরে ব্যাখ্যার ঘরে আমরা কিছুই লিখি নাই। যাও এর পরের এন্ট্রি 4 তারিখে, পারচেজ মেডিকেল সাপ্লাইজ অন অ্যাকাউন্টস। অন অ্যাকাউন্ট শব্দের অর্থ ধারে, বাকিতে, পেড করি নাই, ধারে কিনছি। তাইলে এটা আমরা ক্যাশ থেকে বিয়োগ করবো না, কারণ টাকা দেই নাই, ধারে কিনছি।
আর মেডিকেল সাপ্লাইজ, সাপ্লাইজ ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। সাপ্লাইজ যখন এক্সপেন্সেস লাগবে তখন বুঝবে এটা খরচ হয়ে গেছে। আসলে সাপ্লাইজ বলতে বোঝায় মনিহারি। আমেরিকানরা, আমরা তো আমেরিকান স্টাইলে করব, আমেরিকানরা কাগজ, কলম, খাতা, পেন্সিল অর্থাৎ স্টেশনারি আমরা যেটা বলি, বাংলায় বলি মনিহারি, ব্রিটিশ ইংলিশে বলা হয় স্টেশনারি, কিন্তু আমেরিকান ইংলিশে ওটাকে বলা হয় সাপ্লাইজ। আমেরিকানরা সারা বছরে মনিহারি যায় ব্যবহার হবে তা ওরা এককালীন কিনে রাখে, রেখে ওর থেকে যতটুকু খরচ হয়ে যায় সারা বছরে ততটুকু খরচ নামে অ্যাসেট দিকে বিয়োগ করে ওই খরচটুকু আবার ইনকাম স্টেটমেন্টে নিয়ে আসে। আর ব্রিটিশরা কি করতো, স্টেশনারি নামে টোটালটা লাভ ক্ষতিতে নিয়ে আসতো, ইনকাম স্টেটমেন্টে নিয়ে আসতো, তার থেকে যতটুকু আনইউজড থাকতো ততটুকু বিয়োগ করে ব্যালেন্স শিটে আনইউজড স্টেশনারি নামে দেখাতো। কিন্তু আমেরিকানরা ইনকাম স্টেটমেন্টে আগে দেখায় না, আমেরিকানরা আগে দেখায় সাপ্লাইজ নামে ব্যালেন্স শিটের অ্যাসেটে ওর থেকে যতটুকু এক্সপেন্সেস হয় বিয়োগ করে সেই বিয়োগ ফলটুকু দেখায় ইনকাম স্টেটমেন্টে। তাহলে দেখো পারচেজ মেডিকেল সাপ্লাইজ, এটাও ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। তাহলে অন অ্যাকাউন্ট কিনছি তো বাকিতে 10,000 টাকা, তাহলে ক্যাশ থেকে যোগ বিয়োগ কিছুই হবে না। সাপ্লাইজ নামে একটা ঘর করে বাম দিকে, তার সাথে যোগ করবো 10,000, আর বাকিতে কিনলে অ্যাকাউন্টস পেয়াবেল এর সৃষ্টি হয়, তাহলে ডান দিকে অ্যাকাউন্টস পেয়াবলে যোগ করব 10,000। দেখো 4 তারিখে আমি কি করেছি, 4 তারিখ দেখো ক্যাশ থেকে কিছুই কাজ হয় নাই, সাপ্লাইসের ঘরে, এই সাপ্লাইস নামে একটা ঘর করে সেই সাপ্লাইসের ঘরে আমরা লিখছি 10,000, আর অ্যাকাউন্টস পেয়াবল নামে একটা ঘর করে সেখানে লিখছি 10,000। তাহলে বাম দিকে 10,000, ডান দিকে 10,000 সমান হয়ে গেল। কিন্তু ক্যাপিটাল থেকে যোগও হয় না, বিয়োগ হয় না, ওই জন্য আমরা কিন্তু এটার কোনো ব্যাখ্যাও লিখি না। এরপরে দেখো 4 তারিখের পরে কয় তারিখ আছে প্রশ্নে যাই, 11 তারিখ। সার্ভিস রেন্ডার্ড, সেবা দান করে, রিসিভ ফর ক্যাশ 60,000। আমরা মেডিকেল সার্ভিসের সেবা দান করে আমরা মানুষ থেকে, ক্লায়েন্ট থেকে আমরা পাইলাম কত টাকা, 60,000 টাকা। এটা কাজ হবে কি, আমরা সেবা দান করছি 60,000 পাইছি, বাম দিকে ক্যাশের সাথে যোগ, ডান দিকে ক্যাপিটালের সাথে যোগ। তাহলে দেখো আমি সমাধানে কি লিখছি, দেখো বাম দিকে 11 তারিখ, বাম দিকে ক্যাশের সাথে যোগ 60,000 টাকা, আবার সোজা গিয়ে ডান দিকে ক্যাপিটালের সাথে যোগ 60,000 টাকা, ক্যাশে যোগ আর ক্যাপিটালে যোগ। সাধারণত যোগ চিহ্নটা দেয়া লাগে না, ওই জন্য আমি কোথাও যোগ চিহ্নগুলি দেই নাই। এখন এই যোগ চিহ্ন দিয়ে একটা দেখালাম আমি, ক্যাশে যোগ ক্যাপিটালে যোগ, যোগফল নামাই। এরপরে আসো, তাইলে এটা তো আমি সেবা দান করে টাকা পেলাম, যেহেতু ক্যাপিটালের সাথে এটা যোগ বিয়োগ হইলো, ক্যাপিটালে যোগ হইলো, তাহলে ব্যাখ্যার করে লিখবো আমরা, কি ব্যাখ্যা লিখবো, সার্ভিস রেভিনিউ, সেবা দান করে আমরা পেলাম। এরপরে যাও 11 তারিখ শেষ, 16 তারিখ বিল্ড পেশেন্ট। আমরা তো মেডিকেল সার্ভিস দেই, আমাদের কাছে ক্লায়েন্ট আসবে, তাদের নাম হবে পেশেন্ট, রুগী। তাদের রুগীকে আমরা সেবা দানের পরে তাদের উপরে বিল তৈরি করব, যে বিলটা তারা আমাদেরকে পরিশোধ করে তারপরে রিলিজ নিয়ে যাবে। বিল্ড পেশেন্ট টাকা 40,000 ফর ট্রিটমেন্ট সার্ভিস রেন্ডার্ড। আমরা যে চিকিৎসা সেবা দিচ্ছি সেই জন্য রুগীর উপরে আমরা বিল তৈরি করলাম 40,000 টাকা। তাহলে এটা তো টাকা পাই না, কেবল বিল তৈরি করে রুগীর স্বজনদের হাতে ধরিয়ে দিলাম যে নাও তোমাদের রুগীর জন্য ব্যয় হয়েছে 40,000 টাকা। তাইলে এটা ধারে বিক্রয়ের মতো কাজ করব আমরা। অ্যাকাউন্ট আমরা জানি ধারে বিক্রি করলে দেনাদার বা অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ করি, তাহলে এখানেও আমরা তাই করব। অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ হবে 40,000 টাকা, আর এটা ধারে কাজ করে দেয় আর নগদে করি, এটা তো আমাদের আয়, আজকে পাই আর 2 দিন পরে পাই, টাকাটা পাবই। ওই জন্য ক্যাপিটালে যোগ হবে আবার একবার, অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ আবার ক্যাপিটালে যোগ। তাহলে দেখো আমরা একবার অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ করছি, খেয়াল রাখো 16 তারিখে অ্যাকাউন্ট রিসিভেবলের নামে একটা ঘর কাটছি, অ্যাকাউন্ট রিসিভেবল নামে এখানে যোগ করছে এই 40,000 টাকা, আবার ক্যাপিটালের সাথে যোগ করে দিছি 40,000 টাকা। তাইলে দেখো যেটা যেটা ক্যাপিটালে যোগ হয়েছে বা ক্যাপিটাল থেকে বিয়োগ হয়েছে এটা আমি একটা কালার করে দেখাই দিলাম, কারণ এটার জন্য ব্যাখ্যা হবে। তাহলে এটাও সার্ভিস রেভিনিউ, ধারে দেই বা নগদে দেই, আমরা তো কাজটা তো করে দিছি।
ওই জন্য আমরা এই টাকাটা পাবো, এই জন্য এটা ক্যাপিটালে যোগ হবে এবং ব্যাখ্যা হবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ, ক্যাপিটালে যোগ। এরপরে আসো পরবর্তী এন্ট্রি। কয় তারিখ ছিল? 16 গেল, 21 তারিখ। ক্যাশ টাকা 20,000 ব্রোড ফ্রম এ ব্যাংক। আমরা একটা ব্যাংক থেকে ব্রো করা, ধার করা, ব্রো অর্থ ধার করা, BORROWD ব্রোড। আমরা ধার করলাম একটা ব্যাংকে থেকে, ধার করে নিয়ে আসলাম টাকা ফ্রম এ ব্যাংক অন এ নোটস পেয়াবেল। এখন ব্যাংক তো আমাদের মুখের বিশ্বাসে টাকা দিবে না, আমরা একটা নোট সিগনেচার করি, একটা দলিলের সিগনেচার করে তারপরে নগদ টাকা আনছি। তাহলে নগদ টাকা আমরা ধার আনছি, তাহলে ধার আনি অথবা আমরা মাল বিক্রি করে আনি অথবা আমরা যে কোনো সোর্স থেকে ক্যাশ আনি, ক্যাশ কারবারে আসছে, বাম দিকে ক্যাশের সাথে যোগ হবে, ক্যাশে যোগ। এবং এটা নোটস পেয়াবেলে সিগনেচার করে আনছে, এই জন্য ডান দিকে নোটস পেয়াবেলে যোগ হবে। দেখো 21 তারিখে আমরা ট্রিটমেন্ট কি করছি? 21 তারিখ বাম দিকে ক্যাশের সাথে যোগ করছি আমরা 20,000, আবার ডান দিকে নোটস পেয়াবেল নামে একটা ঘর কাটছি আমরা, নোটস পেয়াবেল অর্থাৎ নগদ টাকার ঋণ আনছি আমরা, নোটস পেয়াবেল নামে ঘর করে সেখানে যোগ করছি 20,000 টাকা। বামে যোগ 20, ডানে যোগ 20 সমান হয়ে গেল। ক্যাপিটালে যোগ বিয়োগ কিছুই হয় না, ওই জন্য ক্যাপিটালে আমরা লিখবো না। এরপরে দেখো 21 তারিখের কাজ শেষ। 25 তারিখে রিসিভ টাকা 30,000 ফ্রম দা পেশেন্ট বিল অন জুন 16। ওই জুনের 16 তারিখে আমি এটাকে একটা কালার করে দেই। জুনের 16 তারিখে যেই বিলটা তৈরি করে পেশেন্টের স্বজনদের হাতে ধরিয়ে দিলাম, সেই বিলের একটা আংশিক পেমেন্ট আমরা 25 তারিখে পাইলাম। 16 তারিখের টাকার থেকে 25 তারিখে আমরা আংশিক বিলটা হাতে পেলাম। তাইলে রিসিভ টাকা 30,000 ফ্রম দ্য পেশেন্ট বিল অন জুন 16। তাইলে এটা কাজ হবে কি? ক্যাশে যোগ, আর ক্যাশ পাইলাম 30,000, ক্যাশে যোগ 30। আর অ্যাকাউন্ট রিসিভেবলে যে যোগ করছিলাম, দেখো আমরা যখন 16 তারিখে বিক্রি করছি আর পেশেন্টকে বিল ধরিয়ে দিচ্ছি, তখন অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ করছিলাম। এই দেখো অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ করছিলাম আমরা, অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ করছিলাম। এখন কি করব? আমরা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বিয়োগ করে দেব। এখন আমরা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দেব আর ক্যাশে যোগ করব। তাহলে দেখো 25 তারিখে আমরা কি করছি? বাম দিকে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে আমরা বিয়োগ করে দিছি 30,000। এই দেখো অ্যাকাউন্ট রিসিভেবল, এটা ঘরটা ছিল অ্যাকাউন্ট রিসিভেবলের ঘর। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিছি 30,000 আর ক্যাশে যোগ করে দিছি আমরা 30,000। ক্যাশে যোগ 30 আর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ব্র্যাকেট দেয়া মানে বিয়োগ করছি 30। ক্যাপিটালে এটা কোনো প্রভাব পড়ে নাই, ক্যাপিটালকে এরা টাচ করে নাই, হিট করে নাই, ওই জন্য ক্যাপিটাল থেকে যোগ বিয়োগ হবে না, অর্থাৎ ব্যাখ্যাও দেব না। গেল 25 তারিখের এন্ট্রি। এরপরে যাও 30 তারিখে রিসিভ টেলিফোন বিল ফর টাকা 5,000। তাহলে টেলিফোন আমরা যে ব্যবহার করি, তোমরা এখন হয়তো আর চিনবে না, এখন তো মোবাইলের যুগ, হাতে হাতে মোবাইল, যখন খুশি আমরা মোবাইল নিয়ে মুভ করি, নড়াচড়া করি। কিন্তু আমাদের সময়, অনেক আগের সময়, আজ থেকে আরো 15 বছর আগেও ঘরে TNT টেলিফোনের লাইন থাকতো, TNT লাইন থাকতো। আমরা সেই সারা মাস লাইন ব্যবহার করতাম। মাস শেষে TNT কোম্পানি অর্থাৎ সরকার থেকে আমাদের বাসায় বিল পাঠাতো। আবার এখন যেটা আছে, যেমন বিদ্যুৎ, সারা মাস তোমরা ব্যবহার করো, মাস শেষে তোমাদের বাসায় বাসায় বিল দিয়ে যায়, বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল। আর ঠিক একইভাবে টেলিফোন বিলেরও একটা প্রচলন ছিল, এখন নাই। যাই হোক, কোথাও কোথাও আছে, অফিস আদালতে এখনো TNT লাইন আছে, আমরা ডোমেস্টিক ইউজার করি না খুব একটা। তাহলে দেখো রিসিভ টেলিফোন বিল টাকা 5,000, টেলিফোন ব্যবহার করছে, এই জন্য আমাদেরকে একটা বিল দিয়ে গেছে, আমরা এখনো পরিশোধ করি নাই। তাহলে এটা আমাদের জন্য দায়। তাহলে অ্যাকাউন্টস পেয়াবেলে যোগ হবে। আর এটা তো আমাদের একটা খরচ, এই 5,000 টাকা আমরা পেড করলে আমাদের ক্যাপিটাল কমে যাবে, ওই জন্য ডান দিকেই দুইবার কাজ হবে, অ্যাকাউন্টস পেয়াবেলে যোগ আর ক্যাপিটাল থেকে বাদ। দেখো 25 তারিখে ডান দিকেই দুইবার কাজ হয়েছে, অ্যাকাউন্টস 25 তারিখ না, ভুল বলছি, এটা ছিল 30 তারিখ। অ্যাকাউন্টস পেয়াবেলে ডান দিকেই দুইবার কাজ হয়েছে,
অ্যাকাউন্টস পেয়াবেলের যোগ আর ক্যাপিটাল থেকে বিয়োগ, ক্যাপিটালকে বিয়োগ দিয়ে দেখানো মানে ক্যাপিটাল থেকে বিয়োগ। তাইলে এটা তো আমাদের খরচ, টেলিফোন এক্সপেন্সেস নামে ব্যাখ্যার করে দিব। ওই যে ক্যাপিটালে হিট করছে, ক্যাপিটালে এটা টাচ করছে, ওই জন্য টেলিফোন বিল নামে আবার ব্যাখ্যার করে দেব। গেল আমাদের 30 তারিখের এন্ট্রি। এরপরে দেখো 30 তারিখে আর একটা এন্ট্রি ছিল। 30 তারিখে 3টা লেনদেন হয়েছে। পরের লেনদেনটা আমি কালার করে রেখে দেখাই। 30 তারিখের দ্বিতীয় লেনদেন, পেড স্যালারি 10,000, ইলেকট্রিসিটি বিল 6,000। তাহলে স্যালারি নামে বেতন নামে পরিশোধ করছি আমরা 10,000 টাকা, আর ইলেকট্রিসিটি বিল নামে পরিশোধ করছি 6,000 টাকা। দুইটাই আমাদের খরচ এবং পরিশোধ করে ফেলছে অলরেডি। তাহলে বাম দিকে ক্যাশ হতে বাদ এবং ডান দিকে ক্যাপিটাল হতে বাদ। ক্যাশ থেকে বাদ দেব 10,000 আর ক্যাপিটাল থেকে বাদ দেব 10,000 স্যালারি নামে। আবার ইলেকট্রিসিটি বিল নামে ক্যাশ থেকে বাদ দেবো 6,000, ক্যাপিটাল থেকে বাদ দেবো 6,000, অথবা দুইটা একত্রে ক্যাশ থেকে বাদ 10,000 আর 16,000, ক্যাপিটাল থেকে বাদ 10 আর 16,000। ব্যাখ্যা দুইটা লিখবো, স্যালারি এক্সপেন্সেস, ইলেকট্রিসিটি এক্সপেন্সেস। দেখো 30 তারিখের দ্বিতীয় লেনদেনটা আমরা কিভাবে দেখাইছি। দেখো 30 তারিখের দ্বিতীয় লেনদেন 10 আর 6 16,000, ক্যাশ থেকে বাদ 16,000, ক্যাপিটাল থেকে বাদ 16,000। ব্যাখ্যা দুইটা একত্রে দিয়েছি, স্যালারি অ্যান্ড ইলেকট্রিসিটি এক্সপেন্সেস। যেহেতু ক্যাপিটালের সাথে যোগ বিয়োগ হয়েছে তাইলে আমরা ব্যাখ্যা দেব। গেল আমাদের 30 তারিখের দ্বিতীয় লেনদেনটা, এটাকে আমি এইভাবে দেখিয়েছিলাম। দেখো 30 তারিখের দ্বিতীয় লেনদেন। এখন আসো 30 তারিখের তৃতীয় লেনদেন ছিল আর একটা। দেখো মেডিকেল সাপ্লাইজ অন হ্যান্ড টাকা 2,000। আমরা মেডিকেল সাপ্লাইজ নামে প্রথমে লিখে অ্যাসেট দিকে শো করছিলাম কত। দেখো মেডিকেল সাপ্লাইজ কত কিনছিলাম আমরা 4 তারিখে, পারচেজ মেডিকেল সাপ্লাইজ অন অ্যাকাউন্ট 10,000 ধারে কিনছিলাম আমরা 10,000 টাকার মেডিকেল সাপ্লাইজ কিনছিলাম। এখন মেডিকেল সাপ্লাইজ আমরা কিনি অনন্তকাল বসিয়ে রাখার জন্য না, ইকুইপমেন্টের জন্য না, ইকুইপমেন্টের মতো না, এটাকে আমরা ব্যবহার করব, মাস শেষে এটা নিঃশেষ হয়ে যাবে। এখন কতটুকু খরচ হয়েছে আমরা তো খরচ দেখাই নাই, সম্পূর্ণটাই অ্যাসেটে দেখাইছি। আমি না আলোচনা করলাম আমেরিকানরা সাপ্লাইজ অর্থাৎ স্টেশনারি একবারে কিনে অ্যাসেটে দেখায়, ওর থেকে যতটুকু খরচ হয় ততটুকু অ্যাসেট থেকে বিয়োগ করে অতটুকুই আবার ইনকাম স্টেটমেন্টে খরচ নামে দেখায়। তাইলে দেখো আমাদের কতটুকু খরচ হয়েছে। 10,000 টাকার আমরা সাপ্লাইজ কিনছি, কতটুকু খরচ হয়েছে তা বলে নাই, অঙ্কে বলছে যে আমাদের মেডিকেল সাপ্লাইজ অন হ্যান্ড হাতে আছে 2,000, হাতে কিনে নিচ্ছিলাম 10,000, এখনো হাতে আছে 2,000। তার মানে দাঁড়াইল কি 8,000 টাকা আমাদের এক্সপেন্সেস ব্যয় হয়ে গেছে, খরচ হয়ে গেছে। তাহলে সাপ্লাইজ হতে বাদ দেব 8,000, বাম দিকে সাপ্লাইজের ঘর থেকে বিয়োগ করব 8,000। আর এটা যেহেতু আমাদের খরচ হয়ে গেছে, খরচকে আমরা ক্যাপিটালের থেকে বাদ দিয়ে দিই, তাহলে ডান দিকে ক্যাপিটালের ঘরে আমরা বাদ দিয়ে দেব ক্যাপিটাল থেকে 8,000 সাপ্লাইজ এক্সপেন্সেস নামে। তাহলে দেখো 30 তারিখের তৃতীয় লেনদেনটা আমরা দেখাইছি। আমরা বাম দিকে সাপ্লাইসের ঘর থেকে বাদ দিছি। এই দেখো এই যে এইটা ঘরটা ছিল সাপ্লাইজ, এই ঘরটা ছিল সাপ্লাইসের ঘর। দেখো এই ঘরটা ছিল সাপ্লাইসের ঘর, একটু খেয়াল রাখো, আমি একটু হাইলাইটস করে নিয়ে আসি। তাহলে বাম দিকে সাপ্লাইজ থেকে আমরা বাদ দিলাম কত। দেখো বাম দিকে আমরা সাপ্লাইজ থেকে বাদ দিলাম 8,000। আবার ডান দিকে এই যে সমান সমানের ডানে ক্যাপিটাল থেকে বাদ দিলাম 8,000। এটা যেহেতু খরচ তাইলে আমরা ক্যাপিটালের থেকেও যোগ বিয়োগ করছি, এই জন্য দেখো সাপ্লাইজ এক্সপেন্সেস নামে আমরা রিমার্কের ঘরে ব্যাখ্যার ঘরে লিখে দিলাম। এখন দেখো 30 তারিখে এখানে লেনদেন ছিল 1টা 2টা 3টা, প্রশ্ন ছিল 3টা, কিন্তু আমি সমাধানে করছি 4টা। দেখো তো 30 তারিখে 1টা 2টা 3টা, আরো একটা 30 তারিখে খরচ লিখছি। এটা হলো আমি যে রেন্ট অ্যাডভান্স দিছিলাম 1 তারিখের দ্বিতীয় লেনদেনটা, পেইড রেন্ট ফর দ্য মান্থ অফ জুন অ্যান্ড জুলাই 10,000। জুন এবং জুলাই 2 মাসের টাকা আমরা অ্যাডভান্স দিয়ে অ্যাডভান্সের ঘরে 2 মাসেরটা আমরা লিখছি। এখন ওর থেকে 1 মাস শেষ অর্থাৎ জুন মাসের শেষে আমরা হিসাব করতেছি। তাহলে হিসাব যদি আমরা জুনের শেষে করি তাইলে 1 মাসেরটা খরচ নামে আমরা দেখাবো আর 1 মাসের অ্যাডভান্স থাক।
তাইলে জুনে আরেকটা লেনদেন আমরা এখানে দেখাইলাম। তাইলে এই যে প্রিপেড রেন্ট, অ্যাডভান্স রেন্ট থেকে বাদ দিলাম আমরা, অ্যাডভান্স বা প্রিপেড একই অর্থ 5,000 টাকা, আর এই 5,000 টাকা খরচ নামে দেখালাম রেন্ট এক্সপেন্সেস, বাকি 5,000 জুলাই মাসের জন্য আমাদের রয়ে গেল। এখন আসো টোটালি অঙ্কটা আমাদের শেষ। এর চেয়ে সহজ কোনো অঙ্ক হয় না। রিকোয়ার প্রিপেয়ার টেবুলার সামারি অফ ট্রানজাকশন শোয়িং দেয়ার ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। টেবুলার মানে একটা টেবিল তৈরি করে তার ভিতরে লেনদেনগুলি শো করব, দেখাবো, এবং ওটা অ্যাকাউন্টিং ইকুয়েশন দুই ইকুয়াল করে, সমান করে, ইকুয়েশন করে আমরা দেখাবো। এই দেখো দেখালাম। এখন যোগ করো, ডান দিকে কি কি আছে দেখে নাও। এটাকে আমি একই কালার দিয়ে শো করবো, এটা রেড কালার করে দিলাম। কত আছে? 15, 20, 3,16,000, মোট হলো 3,51,000। যাও অ্যাসেটের মধ্যে কি কি অ্যাসেট আছে দেখো, ক্যাশ এবং অন্যান্য অ্যাসেট মিলে টোটাল 1, 2, 3, 4, 5, 6, 6টা অ্যাসেট মিলে যোগ করো, ওই একই টাকা দাঁড়ায় 3,51,000 টাকা। তাহলে অ্যাসেটের যোগফল এবং দায়ের যোগফল, অর্থাৎ অ্যাসেট এবং লাইবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি সমান হয়ে যাবে। তাইলে দেখো আমরা একটা পূর্ণাঙ্গ সালের অঙ্ক, 2015 সালের, অনেক আগেরও না, ইদানিং কালেরই একদম একটা অঙ্ক আমরা করে দেখলাম। আর তোমাদের কাছে অনুরোধ থাকবে, অন্যান্য অঙ্কগুলি করার আগে একটা অঙ্ককে তোমরা একাধিকবার দেখে নাও। অন্য অঙ্কগুলি ঠিক এমনই করা হবে, শুধু নামগুলি এবং টাকার অঙ্কগুলি আলাদা হবে, আর কিছুই না। এখন প্রশ্ন তোমাদের কাছে আমার, কতটা ঘর হবে সেটা তুমি জানো না। প্রশ্ন পরে তুমি একবারেও বসাতে পারো না, একটু সমস্যা হতে পারে। ওই জন্য নতুন একটা নাম তোমার সামনে আসছে, নতুন অ্যাসেটের দিকে ঘর কাটো, অথবা দায়ের দিকে আসছে, দায়ের দিকে ঘর কাটো। তাহলে ওইভাবে প্রথমে ডেট, ক্যাশ, এই দুইটা ঘর বামে, আর ডান দিকে ক্যাপিটাল এবং রিমার্ক দুইটা ঘর কাটো। ডান দিকে সর্বোচ্চ 4টা ঘর হয়, ওই জন্য ডান দিকে জায়গা কম রাখো, 4টে ঘরের সমপরিমাণ। প্রয়োজনে অ্যাকাউন্টস পেয়াবেল পাইলে ওটা লিখে দেবো, নোটস পেয়াবেল পাওয়ার পরে লিখে দেবো, এর আগে লিখবো না। আর বাম দিকে সাধারণত ঘর একটু বেশি হয়, দেখো এখানে ডেট, ক্যাশ, ফার্নিচার, প্রিপেড রেন্ট, ইকুইপমেন্ট, সাপ্লাইজ, অ্যাকাউন্ট রিসিভেবল। তাইলে আমাদের 60টা ঘর হয়েছে, ওই জন্য বাম দিকে সমান সমানের বামে আমরা একটু বেশি জায়গা রাখবো। এরপরে ডানে একটু কম রেখে কাজ শুরু করব। যতগুলি ঘর হয় ততগুলি পর্যায়ক্রমে বসিয়ে দেব। তাইলে আমি 2015 সালে ইকুয়েশনের অঙ্কটা, বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, যেটা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, 4টে ফ্যাকাল্টি ফার্স্ট ইয়ারের একই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, একই অঙ্ক, এবং এটা বিবিএস যারা পড়ে, বিবিএস পাস করছেও এই অঙ্কটা আছে, একই প্রশ্ন, একই অঙ্ক হবে। দেখো, তাইলে আমরা একটা অঙ্ক করলাম, আমাদের এই লেকচারটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।